নির্বাচন যদি আবার সেই 14, 18, 24-এর মতো হয় তো আমার এই সময় দিয়ে তো কোনো লাভ নাই। ফলে টাইম ইজ নট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে, হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান, বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে। আমাদের জন্য এটা দুর্ভাগ্যজনক যে যারাই আমরা বাংলাদেশে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করতে চাই, বিশেষ করে জামাত ইসলামের এই অপ্রতিরোধ্য ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা, জনপ্রিয়তা, গণজাগরণকে প্রতিরোধ করার জন্য সবসময় একটা শক্তি, সবসময় একটা মহল স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপপ্রয়াস, একটা অপচেষ্টা তারা করে থাকেন। এবং এটা খুব দুঃখজনক, আওয়ামী লীগ তো এ কাজে খুব সিদ্ধহস্ত। সেই আওয়ামী রেজিম তো বিদায় নিয়েছে, তারা এখন রাজনীতির সভামঞ্চে, মিটিংয়ে, বক্তব্যে, বিবৃতিতে, মিছিলে কথা বলার আর অফিসিয়াল সুযোগ পাচ্ছেন না। চোরাগোপ্তা কথাবার্তা তো আছেই, আমরা সেটাকে মূল্য নাই দিলাম। কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। তারা যে ভাষায় কথা বলতেন, এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর। কিন্তু তারা ভুলে যান যে জামাত ইসলামী যখন স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, গণতন্ত্রের জন্য ভোটাধিকারের আন্দোলনে যখন তাদের সঙ্গে যখন আমরা থাকি, তখন বলে আমাদের সঙ্গী, আর যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি। আমার কথাটা বুঝেছেন? সঙ্গে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি। সাথে থাকলে আমাদের সব গুনাহ মাফ। না আমার বলতে চাই না, জনগণ তো চেনে তাদেরকে। তো আমার কথা হলো যে জামাত ইসলামী বাংলাদেশের মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে। আমাদের সংবিধানের ভূমিকাতে ঘোষণা দিয়ে আমরা বলেছি, বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের যে মর্যাদা লাভ করেছে, আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের গঠনতন্ত্রের ভূমিকায়, বীরত্বপূর্ণ ভূমিকার জন্য গর্ববোধ করেছি, তার ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছি। এবং জামাত ইসলামের কোনো সদস্য হতে গেলে আমাদের গঠনতন্ত্রের ধারা 9 পরিষ্কার বলা আছে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একজন সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। আপনারা গঠনতন্ত্র পড়েছেন, গণমাধ্যমের ভাইদের কাছে গঠনতন্ত্র আছে, আপনি ওয়েবসাইটে সার্চ দেবেন, আমরা সেখানে বলেছি। কিন্তু একটা নয়, কয়েকটা প্রশ্নের নিষ্পত্তি হয়নি। যারা জামাত ইসলামী আর মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করান, তাদের কাছে আমার আজকে কয়েকটা প্রশ্ন আছে। তার আগে একটা প্রশ্ন আমি এই করি যে আজকে যে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি 26শে মার্চ, 25শে মার্চের কালো রাত্রে পাকিস্তানি হায়নারা আমাদের এই জন্মভূমির বীর সন্তানদের উপরে ঝাঁপিয়ে পড়লো, হামলে পড়লো, হত্যা করলো, গুলি চালালো পাকিস্তানি সেনারা। এবং 26-এর প্রত্যুষে 25-এর রাতের শেষ হলে শেখ মুজিবকে যে গ্রেপ্তার করা হলো না, উনি আত্মসমর্পণ করে চলে গেলেন, তা নিয়ে ইতিহাসের বিতর্ক কিন্তু এখনো মীমাংসিত হয়নি। তার আগে বড় প্রশ্ন, রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে উনি 7ই মার্চ দিলেন, বাংলাদেশের ঘরে ঘরে সে ভাষণ বাজানো হয়। সেখানে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের
মুক্তির সংগ্রাম। তাহলে সেই দিন তো স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে দিয়েছেন, এখন সংগ্রাম আপনি স্বাধীনতা আর মুক্তির পথে ঐতিহাসিক 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে আপনি দিয়ে দিয়েছেন। তাদের ভাষায় একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্বদানকারী ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন, তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন? এই প্রশ্নের জবাব আজও আওয়ামী লীগ দেয়নি। সেই 7ই মার্চের পর থেকে নিয়ে 23শে মার্চ পর্যন্ত আপনি যে প্রেসিডেন্ট হাউজে এহিয়া খান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছেন, কি বক্তব্য রেখেছেন, জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনো অপ্রকাশিত এবং রহস্য আবৃত আছে। আপনি যদি এই দেশের স্বাধীনতাই চাইবেন, ঘোষণাও দিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে, আবার মিটিংয়ে বসলেন কেন? মিটিংয়ে বসলেন কেন তা জাতি বুঝতে পেরেছে, আপনি বলেন আর না বলেন, যে আলোচনায় সমঝোতা করে যদি আপনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই জন্যই আপনি চেষ্টা করেছিলেন। স্বাধীনতায় যদি আপনার লক্ষ্য থাকতো 7ই মার্চের ঘোষণায়, ওই ঘোষণা যদি সিনসিয়ারলি থাকতো, তা আপনি আর পাকিস্তানি এই প্রেতাত্মা হায়নাদের সাথে আলোচনায় আপনি আর বসতেন না। আলোচনায় প্রমাণ করে আপনার মধ্যে কিন্তু গোপন রহস্য ছিল। দেন আর একটা প্রশ্ন, পৃথিবীর কোন মুক্তি সংগ্রামের বিপ্লবী নেতা তার প্রতিপক্ষের কাছে কখনো আত্মসমর্পণ করে ধরা দেয়নি। লড়াইয়ের ময়দানে থেকেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, গেরিলা যুদ্ধ করেছেন, রাজপথে লক্ষ লক্ষ মানুষকে সংগ্রামে গুলির মুখে ছেড়ে দিয়ে সে কখনো আত্মসমর্পণ করে পালিয়ে যায়নি। আপনাকে বলা হয়েছিল, অনেকেই বলেছিলেন, তাজউদ্দিন তার কন্যাদের অনেক লেখার মধ্যে অনেক রহস্যময় কথা আছে। আপনি দিব্যি 32 নম্বরে থাকলেন আর পাকিস্তানিরা আপনাকে নিয়ে পাকিস্তান চলে গেল। কেন গেল? আপনার সব নেতারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়িয়ে নিজেরা চরম নিরাপত্তাহীন হয়ে গেল, আপনি নিরাপদে তাদের সাথে চলে গেলেন। ওনারা প্রচার করেন, গ্রেফতার করে নিয়ে গেল, ফাঁসি হলো, কবর করা হয়েছিল, এই নিয়ে বহু গল্প আছে, আমরাও অনেক ইতিহাস পড়েছি। ফলে এইসব প্রশ্নের মীমাংসা ওনারা করেননি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনে করি, পুরনো স্বাধীনতার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা ভারত চলে গেলেন তাদের মধ্যে কত ভাগ হয়েছিল, কত বিতর্ক হয়েছিল। মৌলানা ভাসানে গিয়েছিলেন, তিনি কেন ফেরত আসলেন, তোফায়েল সাহেব, তাজউদ্দিন সাহেব, শেখ মুজিব, কি কি ইস্যু নিয়ে বিতর্ক হয়েছিল, আলাদা হলো, মুক্তি বাহিনী হয়ে আরেকটা মুজিব বাহিনী কেন হলো, তার মধ্যে কি তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, এসব ইতিহাস এখন সাক্ষী হয়ে আছে। ফলে আপনারা যে একচ্ছত্র মনোপলি নিয়ে স্বাধীনতার চেতনার যে ফেরি করেছেন বাংলাদেশে, কালের পরিক্রমায় আপনাদের সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না, আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছেন। প্রিয় ভাইরা আমার, আমি তাই বলতে চাই যে মুক্তিযুদ্ধের এই 9 মাস তো তিনি পাকিস্তান থাকলেন, যারা এখানে চলে গেলেন তারা 71 সালের 10ই এপ্রিল মুজিবনগরে গিয়ে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যে ঘোষণা দিলেন, সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে ঘোষণা দিলেন, সেখানে যে প্রত্যাশা করা হয়েছিল স্বাধীনতা, 54 বছর পার হয়ে আজ 55তে আমরা শুরু করেছি, আমাদের মধ্যে সেই মূল 3টি প্রত্যাশা কিন্তু এখনো পূরণ হয়নি। কারণ ক্ষমতায় এসে তারা দেশকে দিল্লির তাবেদারে পরিণত করেছিল, ভারতীয় আধিপত্যবাদের কাছে তারা দাসখত দিয়েছিল, যেভাবে তারা এটাকে চালাতে চেয়েছিল এবার তাদেরকে সেভাবেই চলতে হয়েছে। এবং একটা প্রশ্ন, যে আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, ইসলাম বিরোধী এইসব চিন্তা চেতনা মতবাদকে যে ঢুকিয়ে দেওয়া হলো কেন? এটা তো মুক্তিযুদ্ধের কোনো ঘোষণায়, মুক্তিযুদ্ধের
ঘোষণাপত্র প্রোক্লেমেশনে ছিল না, ৬৬-র ৬ দফায় যে আন্দোলন করেছিল, ৬৯-এর ১১ দফায় ছাত্ররা যে আন্দোলন করেছিল, এর কোনো দফার মধ্যে কিন্তু সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। পরিকল্পিতভাবে এই নাস্তিক্যবাদী মতাদর্শকে ভারতের ডিকটেশনে বাংলাদেশের সংবিধানে ঢুকানো হয়েছে। বাংলাদেশের সংবিধান রচনা হয়েছে কখন? 1972 সালের নভেম্বরে, ৪ নভেম্বর, 72 সালের ৪ নভেম্বর বাংলাদেশ সংবিধান হয়েছে। ডক্টর কামালকে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন অন্যতম। তার আগে কি হয়েছে দেখুন। তার আগে ভারতে স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব যখন গেলেন এবং সেই সফরের পরে তিনি একটা বক্তৃতা করে আসলেন কলকাতায়, সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। আমি সেই বক্তব্যটা হুবহু কোট করছি। নিউ ইয়র্ক টাইমসে 12 জানুয়ারি তারিখের 10 জানুয়ারি নয়াদিল্লিতে জনসভায় শেখ মুজিব এই বক্তব্য রেখেছিলেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, হি সেড হিজ কান্ট্রি উড বি ফাউন্ডেড অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ ইন্ডিয়া, অর্থাৎ তার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ভারতের নীতিমালার ভিত্তিতেই, ইন্ডিয়ার নীতিমালার প্রিন্সিপালের ভিত্তিতেই শেখ মুজিবের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তারপরে বলছেন, বাংলাদেশ স্ট্যান্ডস ফর সেকুলারিজম, সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র, এটি হবে বাংলাদেশের নীতি। এটা বক্তব্য দিয়েছেন 10 জানুয়ারি 72, নয়াদিল্লিতে একটা জনসভা। এটা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। 17 মার্চ 72-এ ইন্দিরা গান্ধী ঢাকায় আসলেন এবং এক সমাবেশে ভারত বাংলাদেশ একই সাংবিধানিক মূলনীতিতে চলার কথা তিনি ঘোষণা করে গেলেন। উনি কলকাতায় গিয়ে বললেন, ইন্দিরা গান্ধী ঢাকায় এসে বললেন যে বাংলাদেশ আর ভারত সংবিধানের একই নীতিতে চলবে। তাহলে সংবিধান রচনা হলো নভেম্বরে, আর আপনি মার্চ মাসে, এপ্রিল মাসগুলোতে সংবিধান একই নীতিতে প্রণয়ন করার গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু শেখ মুজিব আর ইন্দিরা গান্ধী করতেছেন, যে এখানে সোশ্যালিজম ঢুকবে, এখানে সেকুলারিজম ঢুকবে। সহ্য হয় না বলে এখন তারা অভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ, অনৈক্য তৈরি করতে চায়। আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয়। ওই গ্রামে কথা আছে না যে, এমনি তো নাচু নেবুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি। দিল্লি একটা ঢোলের বাড়ি দেয়, আর এদেশের নাচু নেবুড়িরা নাচে, নেচে তখন ওই সব পুরনো কাসুন্দি টানে। তো এটা স্বাধীনতার চেতনা না। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধে যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য। আমি আশা করি, আসুন আর যেন রক্ত দিয়ে, এক সাগর রক্ত দিয়ে আর আমাদের মানুষকে, পিতাহারা, স্বামীহারা, সন্তানহারা মানুষের এই অশ্রু, এই রক্ত যেন আর দেখতে না হয়। সামনে জাতীয় নির্বাচন। গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটা টেন্টেটিভ আইডিয়া আবার দিয়েছেন। বলছেন যে ডিসেম্বর থেকে জুন। আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী প্রথম থেকেই বলেছে নির্বাচনের কোনো মাস, ক্ষণ, দিন, বছর জামাত ইসলামী কখনো বেঁধে দেয়নি। আমরা বলেছি এই সরকারের টেন্টেটিভ আইডিয়ায় তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন, আমরা সেই নির্বাচনে রাজি আছি। জামাত ইসলামী সেই নির্বাচনে প্রস্তুত। আমি খুব তাড়াহুড়ো করলাম অথবা লম্বা সময় দিলাম, নির্বাচন যদি আবার সেই 14, 18, 24-এর মতো হয়, তো আমার এই সময় দিয়ে তো কোনো লাভ নাই। ফলে টাইম ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে, হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান, বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে। কত দুঃখ দেখেন, আমাদের এই বন্ধুরা বলতেছেন ইনক্লুসিভ ইলেকশনের নামে ওনারা আওয়ামী লীগকে অ্যাডজাস্ট করতে চান। এই 6-7 মাসেই আপনি ভুলে গেলেন কি করেছেন।
এখনো তো গণমাধ্যমে টেলিভিশনে সেই ভিডিওগুলো, লাশগুলো গাড়ি থেকে কি করে ফেলছে, কি করে গুলি করছে, আমার ছাত্ররা কি করে আহাজারি করছে ফুটপথে, সেই দৃশ্য আপনি 7 মাসে ভুলে গেলেন। আপনি এক্ষুনি বলেন আওয়ামী লীগকে আপনি অ্যাডজাস্ট করবেন, বিচার হবে, জনগণ সিদ্ধান্ত নেবে তাদের কি হবে, তারা যে অপরাধ করেছে এই আইনে তাদের বিচার করা ছাড়া আপনি এই দেশের রাজনীতির আভ্যন্তরীণ সুস্থ পরিবেশ কখনো ফেরাতে পারবেন না। ফলে প্রয়োজনীয় সংস্কার চাই, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকারকে তার যথার্থ সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না। আমরা ঐক্যমত্য কমিশনের কাছে আমাদের মতামত দিয়েছি, সব দল দিচ্ছেন, আমরা সহযোগিতা করতে রাজি আছি। আমরা আশা করি সংস্কারের মৌলিক ইস্যুতে আসুন, নিজেরা একটু ছাড়ছুট দিয়ে হলেও, ওই যে বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তা এখন দেশপ্রেমের পরীক্ষার টাইম এসে গেছে। দেশের প্রয়োজনে আসেন একটু ছাড় দেই, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ, দুইটা কথা আছে, ঠিক আছে না? প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করবো, প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক ইস্যুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি। সুস্থ পরিবেশে আসুন, সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি সরকারকে সহযোগিতা করে, ন্যাশনাল কনসেনসাস যে কমিশন হয়েছে সে কমিশনকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যেতে পারি, তাহলে 26শে মার্চের মহান স্বাধীনতার যে লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল, দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্ন ওই মুক্তিযোদ্ধারা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারব। যারাই সংখ্যালঘুদের কার্ড, 71-এর কার্ড নিয়ে বাংলাদেশের রাজনীতির চেতনা নিয়ে খেলতে চেয়েছেন, শেখ হাসিনাকেও কিন্তু বিদায় নিতে হয়েছে। যারা এই কার্ড নিয়ে, জামাত ইসলামকে নিয়ে, আগুন নিয়ে যারা খেলবেন, তাদেরকে নির্মমভাবে কিন্তু বিদায় নিতে হবে, মনে রাখবেন।